তো এই ভিডিওতে আমরা প্রাণী বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। তো প্রাণী বৈচিত্র্য, প্রাণী তো আমরা সবাই চিনি, আমরা নিজেরও একটা প্রাণী। আর বৈচিত্র্য মানে হচ্ছে বিভিন্নতা। বিভিন্নতা মানে কি? বিভিন্নতা মানে হচ্ছে পার্থক্য। অর্থাৎ প্রাণীদের মধ্যে যে বিভিন্নতা বা পার্থক্য আছে তাকে আমরা প্রাণী বৈচিত্র্য বলতে পারি। এটা একটু গুছায় বলা যায়, আমরা একটু পরে সংজ্ঞাটা শিখব। আগে দেখি এটা ক্লাসিফিকেশনটা। তো এই প্রাণী বৈচিত্র্যকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায়, তিন প্রকারে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। দুই নাম্বার হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আরেকটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য মানে কি? ধরো আমি আর গরু, তো আমার আর গরুর মধ্যে কি মিল আছে? মিল থাকতে পারে কিছু, কিন্তু আমার তো দুইটা পা, ওর তো চারটা পা, তার মানে পার্থক্য আছে। অর্থাৎ এটা হচ্ছে কি প্রজাতিগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য, আমি শ্যামলা আরেকজন ফর্সা, আমাদের মধ্যে জিনের পার্থক্য আছে, এটা জিনগত বৈচিত্র্য, বিস্তারিত পড়ব পরে। বাস্তুতন্ত্র বৈচিত্র্য মানে কি? ধরো অ্যামাজনের একটা সাপ আর সুন্দরবনের একটা সাপ, দুইটা তো সেম হবে না। এটা হচ্ছে কি ভিন্ন বাস্তুতন্ত্র। তো এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই প্রাণী বৈচিত্র্যের সংজ্ঞাটাকে আরও গুছায় বলা যায়। যেমন ধরো আমাদের পৃথিবীতে প্রাণী মূলত তিনটা জায়গায় থাকে। একটা হচ্ছে জল মানে পানি, আরেকটা হচ্ছে স্থল মানে স্থলভাগ পৃথিবীর, আরেকটা হচ্ছে কি আকাশ। আকাশে যারা থাকে তাদেরকে আমরা খেচর বলি। খেচর খেচর মানে কি? খেচর মানে হচ্ছে নর্মালি আমরা পাখিকে বুঝাই। আমরা এই প্রাণী বৈচিত্র্যের সংজ্ঞাটাকে সুন্দরভাবে বলতে পারি। কি বলতে পারি? পৃথিবীর সমস্ত জলজ, স্থলজ এবং খেচর প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য রয়েছে তাকে প্রাণী বৈচিত্র্য বলে। বইয়ে আছে, সংজ্ঞাটা দেখে নেবা। এটার সংজ্ঞাটা শেষ। এখন আমরা প্রত্যেকটা টপিক পড়ব। প্রথম টপিক সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। তো লিখে নেই, বৈচিত্র্য লিখে নেই, জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য পড়ার আগে আমরা একটু জিন সম্পর্কে জানি। অনেকে হয়তো মানে প্রথম ক্লাস করতেছো এটা। জিনগত বৈচিত্র্য জিনিসটা কি, এটা জানার আগে আমাদের জিন কি এটা জানার প্রয়োজন। তোমরা সবাই ডিএনএ পড়ছো এসএসসিতে লেভেলে, মানে সিম্পলি পড়ছো, এখন আরও পড়বা পরবর্তীতে কমপ্লেক্স ওয়েতে। রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। পরে পড়বা আরও। তবে আমরা একটু মানে ডিএনএ থেকে জানি যে জিন জিনিসটা কি। ধরো এটা হচ্ছে ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএ। ডিএনএর মাঝখানে এরকম সিঁড়ির মতো কিন্তু নাইট্রোজেনাস বেস থাকে। কি থাকে? যেমন ধর এরকম থাকে এটি, অ্যাডিনিন থাইমিন ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। আবার সাইটোসিন আর গুয়ানিন ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। তো এরকম নাইট্রোজেনাস বেস থাকে। তো এইগুলো নির্দিষ্ট সিকোয়েন্সে থাকে। যেমন ধরো আমি যদি কল্পনা করি এই সিকোয়েন্সে আছে তিনটা নাইট্রোজেনাস জোর এই সিকোয়েন্সে আছে। এই যে এই তিনটাকে আমরা একত্রে কোডন বলি। কোডন অর্থাৎ ডিএনএতে প্রতি তিনটা করে নাইট্রোজেনাস জোরকে আমরা কোডন বলি। আর এই কোডনের অনেকগুলো কোডন যদি একসাথে হয়ে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে আমরা জিন বলি। তার মানে কোডন কি? কোডন থেকে কি হবে? জিন হবে। অনেকগুলো কোডন যদি একত্রিত হয়ে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে তাকে আমরা জিন বলবো। যেমন ধরো আমার মধ্যে একটু আগে বললাম, আমার মধ্যে এরকম কিছু জিন আছে যার কারণে আমার রং হচ্ছে শ্যামলা। বাট আমেরিকানদের মধ্যে কিছু জিন আছে যার কারণে সে হচ্ছে কি সাদা বা শ্বেতাঙ্গ। আবার আফ্রিকানদের মধ্যে এমন কিছু জিন আছে যা কালো হওয়ার বৈশিষ্ট্য প্রকাশ করে। এরকম যে জিন আছে, জিন হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। আর অনেকগুলো কোডন যদি একত্রিত হয়ে বৈশিষ্ট্য প্রকাশ করে তখন তাকে আমরা জিন বলি। আর একটা প্রাণীতে কিন্তু অনেকগুলো জিন থাকে। এই একটা প্রাণীতে যতগুলো জিন আছে এই সবগুলা জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। নাম শুনছ হয়তো বা, পাটের জিনোম আবিষ্কার করেন বিজ্ঞানী মাকসুদুল আলম। এরকম হয়তো শুনছ। অনেকগুলো কোডন মিলে হয় জিন, অনেকগুলো জিন মানে সমস্ত জীবদেহের সমস্ত জিন মিলে হয়
জিনোম। এই যে ওম, ওম মানে হইতেছে সব। তো আশা করি জিন জিনিসটা কেটে বুঝতে পারছো। তো জিনগত বৈচিত্র্য কি একটু আগে বুঝাই ফেললাম যে একই প্রজাতির এবং একই বাস্তুতন্ত্রের দুইটা প্রাণীর মধ্যে যে জিনের কারণে যে পার্থক্য তাকে জিনগত বৈচিত্র্য বলে। সো এটা গোছায় একটা সংজ্ঞা দিতে হবে। সো বায়োলজিতে সংজ্ঞা মুখস্থ করতে হয় না, বায়োলজিতে কিছু কিওয়ার্ডস মুখস্থ রাখতে হয়। মানে প্রত্যেকটা সংজ্ঞার ক্ষেত্রে কিছু কিওয়ার্ডস লাগে যে এইগুলো দিতেই হবে, নাহলে তুমি যত সুন্দর করে লেখো না কেন তোমাকে মার্ক দিবে না, ঠিক আছে। তো এই জিনগত বৈচিত্র্যের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে দুইটা কিওয়ার্ড মাস্ট লিখতে হবে। একটা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট বাস্তুতন্ত্র, নির্দিষ্ট বাস্তুতন্ত্র, আরেকটা ওয়ার্ড হচ্ছে নির্দিষ্ট প্রজাতি। তো গুছায় বললে কেমন হবে? নির্দিষ্ট বাস্তুতন্ত্র এবং নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে জিনের পার্থক্যের ফলে যে বৈচিত্র্য তাকেই জিনগত বৈচিত্র্য বলে। শেষ, এতটুকু লিখলেই হবে। তো এখন আমরা বাস্তুতন্ত্র জিনিসটাকে এটা একটু বুঝি, এটা পরবর্তীতে কাজে লাগবে, কারণ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পড়তে হবে। ধরো সুন্দরবন, তো সুন্দরবনে কি অনেক কিছু আছে না, যেমন ধরো ম্যানগ্রোভ গাছ আছে, আবার অনেক টাইপের গাছ আছে, আবার এখানে বাঘ আছে, ভাল্লুক আছে, কুমির আছে, মাছ আছে, হরিণ থাকে, সো বিভিন্ন প্রাণী আছে। সো এই সমস্ত প্রাণী একটার সাথে আরেকটা কানেক্টেড না। যেমন ধরো হরিণ কি খায়? গাছের পাতা খায়, ঘাস খায়। আবার সেই হরিণকে বাঘ খায়। আবার বাঘ যে মলমূত্র ত্যাগ করে সেটা থেকে আবার পুষ্টি নেয় কে? গাছ। তো এরকমভাবে প্রত্যেকটার সাথে কানেক্টেড। এই বাস্তুতন্ত্রের এরকম অনেকগুলা প্রাণী একসাথে হয়ে একটা পরিবেশ গঠন করে, এটাকে আমরা বাস্তুতন্ত্র বলি। এটা তোমরা ক্লাস 6-7 পড়ছো হয়তো, বা পুকুরের বাস্তুতন্ত্র পড়ছো, সমুদ্রের বাস্তুতন্ত্র হইতে পারে। তো এরকম বিভিন্ন বাস্তুতন্ত্র আছে। সো বাস্তুতন্ত্রের প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা সদস্য পরস্পর শক্তি প্রবাহ এবং পুষ্টি প্রবাহের মাধ্যমে যুক্ত থাকে। কীভাবে শক্তি প্রবাহ? এই যে বুঝাইলাম যে একটা গাছ থেকে কি গাছ খায় হরিণ, হরিণ খায় বাঘ, আবার বাঘের মলমূত্র থেকে গাছ পুষ্টি পায়। তো শক্তি এবং পুষ্টি প্রবাহের মাধ্যমে প্রত্যেকটা বাস্তুতন্ত্রের সদস্যগণ যুক্ত থাকে। আবার একটা বাস্তুতন্ত্র আরেকটা বাস্তুতন্ত্রের সাথে পুষ্টি প্রবাহ এবং শক্তি প্রবাহের মাধ্যমে যুক্ত থাকে। যেমন ধরো সুন্দরবন অথবা ধরো মধুপুরগড়, এখানে একটা বাস্তুতন্ত্র আছে। আবার বান্দরবন, ওইখানেও কিন্তু আরেকটা বাস্তুতন্ত্র আছে। সো এইখান থেকে ধরো একটা পাখি মাইগ্রেট করে ওইখানে গেল, তো সে কি শক্তি নিয়ে গেল না, ধরো ওই পাখিটাকে একটা বিড়াল শিকার করে খেলো, তো সেই যে শক্তি পাইতেছে, পুষ্টিও পাইতেছে। তো এরকমভাবে প্রত্যেকটা বাস্তুতন্ত্র আবার আরেকটা বাস্তুতন্ত্রের সাথে শক্তি প্রবাহ এবং পুষ্টি প্রবাহের মাধ্যমে যুক্ত থাকে। সো এগুলো আমরা পড়বো। সো জাস্ট বাস্তুতন্ত্রটা কি এটা বুঝাইলাম, এটা আমরা এখানে কাজে লাগবে, ঠিক আছে। তো আমার সংজ্ঞাটা হচ্ছে জিনগত নির্দিষ্ট বাস্তুতন্ত্র এবং নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে যে জিনগত পার্থক্য তাকেই জিনগত বৈচিত্র্য বলা হয়। সো এখানে একটা কথা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য যদি বেশি থাকে, জিনগত বৈচিত্র্যকে আমরা ইংরেজিতে বলবো জেনেটিক ডাইভার্সিটি। সো জেনেটিক ডাইভার্সিটি যদি বেশি থাকে, তার অভিযোজন ক্ষমতা বেশি থাকবে, অভিযোজন ক্ষমতা বেশি। তো যে প্রজাতির জেনেটিক ডাইভার্সিটি অর্থাৎ জিনগত বৈচিত্র্য বেশি, তার অভিযোজন ক্ষমতা বেশি। কীভাবে? ধরো রয়্যাল বেঙ্গল টাইগার আর সাইবেরিয়ান টাইগার, দুইটা তুমি যদি দেখো সেম, মানে রয়্যাল বেঙ্গল টাইগার যেমন দেখতে দুরাকাটা দাগ আছে, সাইবেরিয়ান টাইগার কিন্তু সেম দেখতে, কিন্তু দুইটাই কিন্তু প্যান্থেরা টাইগ্রিস। কিন্তু এনে অনেক পার্থক্য আছে। যেমন ধরো সাইবেরিয়ান যে টাইগার আছে ওইটা কিন্তু অনেকটা বড় হয়, তুলনা করলে বাংলাদেশের সাথে টাইগারের সাথে অনেক বড় হয় এবং ওরা মোটা হয়। ওদের নির্দিষ্ট কিছু জিন থাকে যার ফলে তাদের চামড়ার নিচে যে চর্বির স্তর থাকে ওই চর্বির স্তরটা অনেক মোটা হয়। কারণ সাইবেরিয়াতে কিন্তু অনেক শীত, একেবারে বরফ ঢাকা থাকে সবসময়। চামড়ার নিচে চর্বির স্তর বেশি থাকে এবং তাদের পশমগুলো অনেক ঘন হয় এবং চামড়াটা অনেক মোটা হয়। কেন হয়? কারণ ওদের ওই বৈশিষ্ট্য প্রকাশের জন্য নির্দিষ্ট জিন আছে, ঠিক আছে। এখন ধরো যদি জিনগত বৈশিষ্ট্য না থাকতো, জিনগত বৈচিত্র্য না থাকতো, বাংলাদেশের মানে রয়্যাল বেঙ্গল টাইগার আর সাইবেরিয়ান টাইগার যদি সেম হইতো, তাহলে কি এই টাইগার ওইখানে টিকতে পারতো? মারা যেত না, কারণ ওইখানে তো অত্যাধিক ঠান্ডা। আবার ওই বাঘকে তুমি যদি সুন্দরবনে আনো,
তার জন্য কি এটা আরামদায়ক, তার চর্বি অতিরিক্ত, এত ওজন, এটা নিয়ে তো সে মানে ভালো মতো শিকার করতে পারবে না। ওইখানে বরফের মাঝখানে শিকার করতে পারে, ওর জন্য এটা সহায়ক। তো এই যে একটা জিনগত বৈশিষ্ট্যের কারণে সে ওইখানে টিকে গেল। যদি না থাকতো তাহলে কি টিকতে পারতো? অবশ্যই টিকতে পারতো না। তার মানে এই যে একটা জিনগত বৈচিত্র্য আছে, একটা পার্থক্য আছে, এই কারণে সে টিকতে পারতো এখানে। আবার অনেক সময় যেমন ধরো আমাদের মধ্যেও জিনগত বৈচিত্র্য আছে। যেমন ধরো যারা আমরা কালো, অনেকে বলে কালো মানুষ খারাপ, সাদা মানুষ সুন্দর, এটা বায়োলজিক্যালি কিন্তু উল্টার। যেমন ধরো আমরা যারা কালো, তাদের মধ্যে এমন কিছু জিন আছে যার কারণে আমাদের ত্বক কালো হয়। ওই জিনটা একটা প্রোটিন তৈরি করে যাকে বলা হয় মেলাটোনিন। লিখি, এটা হচ্ছে কি মেলাটোনিন। তো যাদের দেহে মেলাটোনিন বেশি তারা কিন্তু অনেক কালো হয়। তো যেমন ধরো আফ্রিকানদের দেহে অনেক বেশি মেলাটোনিন আছে, আমাদের মাঝামাঝি। তো যাদের মেলাটোনিন বেশি তারা অনেক কালো হয়, এবং যাদের চামড়ায় মেলাটোনিন কম তারা সাদা হয়। এখন একটা ফ্যাক্ট হইল, যাদের চামড়ায় মেলাটোনিন বেশি অর্থাৎ যারা কালো, তাদের স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কম। আর যাদের চামড়ায় মেলাটোনিন অনেক কম, তাদের স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। এই কারণে দেখবে বিদেশে কোনো একটা সমুদ্র বন্দর পাইলে সবাই একেবারে মানে রোদতাপাইতে বসে যায়, শুয়ে থাকে। এটা কিন্তু আফ্রিকাতে বা বাংলাদেশে খুব একটা নাই, কারণ প্রয়োজন নাই। ওদের রিস্ক আছে, ওদের রোদ্রের তাপ দিয়ে ওরা একটু কালো হওয়ার চেষ্টা করে, একটু মেলাটোনিন পাওয়ার চেষ্টা করে। ঠিক আছে? তো এই কারণে ওদের জন্য কিন্তু মানে মেলাটোনিন বা কালো হওয়া গুরুত্বপূর্ণ। না হলে কী হবে, তার স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকবে। এই যে দেখছো, তার মানে এখন ধরো আমাদের যদি ডাইভার্সিটি না থাকতো তাইলে কি হইতো? ধরো স্কিন ক্যান্সার, ধরো সবাই মরে যেত। ঠিক আছে, আমরা যদি সাদা হইতাম তাহলে তো আমাদেরও একটা স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকতো। ধরো এমন একটা ভাইরাস আসলো যারা শুধুমাত্র সাদা চামড়া বা যাদের মেলাটোনিন কম তাদেরকে আক্রান্ত করতে পারে। এখন যদি সবারই মেলাটোনিন কম থাকতো তাহলে কি মানবজাতি তো মানে বিলুপ্ত হয়ে যেত। যেহেতু আমরা কালো, আমরা ওটা সাদা, তার মানে ধরো এমন একটা ভাইরাস আসলো যারা শুধুমাত্র শ্বেতাঙ্গদের আক্রান্ত করে, তো কি হবে? শ্বেতাঙ্গরা হয়তো মরে যাবে, কিন্তু যারা আমরা কালো আছে তারা হয়তো টিকে থাকবো। এভাবে একটা প্রজাতি বিলুপ্তির হাত থেকে রক্ষা পায়, ওই যে অভিযোজন ক্ষমতা বেশি। এই কারণে যাদের জিনগত বৈচিত্র্য বেশি বা পার্থক্য বেশি, সেসব প্রজাতি অভিযোজন ক্ষমতা বেশি। অর্থাৎ যার অভিযোজন ক্ষমতা বেশি তার কি টিকে থাকার সম্ভাবনা বেশি। সরি, যার অভিযোজন ক্ষমতা বেশি তার টিকে থাকার সম্ভাবনা বেশি। আবার এইভাবে বলতে পারি তার বিলুপ্ত হওয়ার সম্ভাবনা কম। বিলুপ্ত হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ জিনগত বৈচিত্র্য বেশি থাকলে অনেক সুবিধা আছে। তো আশা করি জিনগত বৈচিত্র্য নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না। এখানে আর কিছু নাই। ঠিক আছে, আরও কিছু কথা আছে, এগুলো আমরা যখন প্রজাতিগত বৈচিত্র্য পড়বো তখন পড়বো। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। সো এইটার সংজ্ঞা আছে, সংজ্ঞাটা পড়ার আগে আমরা ক্লাসিফিকেশনটা বুঝে ফেলি, তাহলে সংজ্ঞাটা ইজি হবে। তো এই যে প্রজাতিগত বৈচিত্র্য, এটা কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, আরেকটা হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। রেকর্ডিং হইতেছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক। এখন অন্ত আর আন্তর মাঝখানে পার্থক্য কী? ধরো একটা কলেজের দুইটা ভিন্ন সেকশনের মাঝখানে খেলা হইতেছে, তো এটাকে আমরা কি বলবো? অন্ত কলেজ। মানে একই কলেজের দুইটা ভিন্ন সেকশনের মাঝখানে খেলা হইতেছে, এটাকে আমরা বলবো অন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। কিন্তু ধরো দুইটা কলেজের মাঝখানে প্রতিযোগিতা হইলো, খেলা হইলো, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা বলবো আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। অর্থাৎ কি, অন্ত মানে হচ্ছে একই প্রজাতির একই জিনিসের মানে নিজেরা, আর আন্ত মানে হচ্ছে আর একজন বিপরীতের কারোর সাথে। তো অন্তঃপ্রজাতিক মানে কি? অন্তঃপ্রজাতিক মানে হচ্ছে একই প্রজাতির বিভিন্ন বিভিন্ন মানে সদস্যদের মধ্যে যে পার্থক্য। আর আন্তঃপ্রজাতিক মানে কি? দুইটা ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে যে পার্থক্য। একটু আগে বুঝাইছি যে কি আমরা কি হই, আমরা সাদা, আমরা একটু শ্যামলা, আমেরিকানরা কালো। তার মানে দেখো, আমরাও কিন্তু হোমোসেপিয়ান্স, ওরাও কিন্তু হোমোসেপিয়ান্স, কিন্তু আমরা কিন্তু ভিন্ন। ওরা কিন্তু লম্বা হয় অনেকটা, আমরা একটু ছোটো হই। সো এটা কিন্তু একটা পার্থক্য। তার মানে এটা হচ্ছে অন্তঃপ্রজাতিক পার্থক্য, মানুষের যে পার্থক্য। ঠিক আছে, যেমন ধরো আমাদের চোখ কিন্তু একটু বড় হয়,
তো চীনে যারা থাকে তাদের কিন্তু চোখের এইখানে এবং এইখানে একটু চর্বি জমা থাকে, এটা তাদের হেল্প করে। দেখো আমরা কিন্তু মানুষ, ওরাও কিন্তু মানুষ, বাট আমাদের মধ্যে একটা পার্থক্য হইলো না, একটা বৈচিত্র্য হইলো না। ওদের চোখ এরকম এরকম ছোটো থাকে, আমাদের চোখ একটু বড়। সো এটা হচ্ছে অন্তর্প্রজাতিক মানে বৈচিত্র্য। আর আন্তর্জাতিক বৈচিত্র্য মানে কি, ধরো আমার মধ্যে আর এই যে কুকুর ডাকতেছে, কুকুরের মধ্যে যে পার্থক্য, আমি তো ঘেউ ঘেউ করি না, আমি তো আমার পা দুইটা, বাট ওর তো পা কি চারটা, ও ঘেউ ঘেউ করতেছে, তার মানে আমার মধ্যে ওর মধ্যে পার্থক্য আছে। তো আমার মধ্যে আর ওর মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে আন্তর্জাতিক মানে বৈচিত্র্য। কারণ আমি তো হোমোসেপিয়ান্স, আমি তো মানুষ, ও তো কুকুর। সো দুইটা ভিন্ন প্রজাতি, তার মানে একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে যে পার্থক্য থাকে তাকে বলা হয় অন্তর্প্রজাতিক পার্থক্য। আর দুইটা ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে যে পার্থক্য থাকে তাকে বলা হয় আন্তর্জাতিক বৈচিত্র্য। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে বললাম একটু আগে যে মানুষে ওরা কালো, আমরা সাদা, চীনের মানুষের সাথে তুলনা দিলাম। সো এই যে পার্থক্যটা আমাদের মধ্যে অন্তর্জাতিক পার্থক্য, এটা কেন হয় একটু আগে বুঝাইছি, মনে পড়ছে আশা করি। সেটা হচ্ছে জিনের কারণে। অর্থাৎ এই যে অন্তর্জাতিক পার্থক্য আর এই জিনগত পার্থক্য বা জিনগত বৈচিত্র্য, এই দুটো সেম জিনিস। অর্থাৎ অন্তর্জাতিক পার্থক্য জিনগত বৈচিত্র্যের ফলে হয়, যেটা অন্তর্জাতিক পার্থক্য বা বৈচিত্র্য সেটাই জিনগত বৈচিত্র্য, সেম। ঠিক আছে, আর এটা তো বুঝাইলাম। সো এটার সংজ্ঞাটা আমরা এইভাবে দিব, সেটা হচ্ছে দাঁড়াও দেখে নিই। ভিন্ন ভিন্ন, হ্যাঁ ঠিক আছে, ভিন্ন ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে অন্তর্প্রজাতিক এবং আন্তর্জাতিক যে পার্থক্য থাকে তাকেই প্রজাতিগত বৈচিত্র্য বলে। তো এইভাবে জাস্ট তুমি মানে সংজ্ঞার মধ্যে এই দুইটা কিওয়ার্ড থাকলেই হবে। ঠিক আছে, ওইটার মধ্যে দুইটা কিওয়ার্ড দিয়েছিলাম, এই দুইটার মধ্যে, এই সংজ্ঞার মধ্যে এই দুইটা কিওয়ার্ডস থাকলেই হবে। তো এখন একটা কথা, ধরো একটা মানে আমি তো একটু আগে বুঝাইছি যে বাস্তুতন্ত্র কাকে বলে। বাস্তুতন্ত্র কখন হয়, যখন একটা নির্দিষ্ট অঞ্চলে অনেকগুলো প্রাণী পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে থাকে, তখন বাস্তুতন্ত্র হয়। অর্থাৎ যেখানে প্রজাতিগত বৈচিত্র্য থাকবে, অর্থাৎ অনেক প্রাণী থাকবে, তো যেখানে অনেক প্রাণী থাকবে সেখানে কিন্তু একটা কি জানি একটা বাস্তুতান্ত্রিক সম্প্রদায় গড়ে উঠবে। ঠিক আছে, তো যেখানে অনেক প্রাণী থাকবে বা অনেক প্রজাতি থাকবে সেখানে একটা বাস্তুতান্ত্রিক মানে সম্প্রদায় গড়ে উঠবে। এখন দেখো, ধরো একটা রুম আছে, ধরো ধরো একটা রুম বা একটা অঞ্চল আছে। এখন এই অঞ্চলে ধরো আমি আছি আর একটা ব্যাঙ আছে, দুইটা প্রাণী মাত্র। আর একটা অঞ্চল আছে, ধরো আমি, ব্যাঙ, বাঘ, ভাল্লুক, হরিণ সব আছে। তুমি বলো তো কোন জায়গায় প্রজাতিগত বৈচিত্র্য বেশি হবে? এইখানে শুধুমাত্র আমি আছি আর একটা ব্যাঙ আছে, তার মানে আমার মধ্যে আর ব্যাঙের মধ্যে কিছু পার্থক্য থাকবে। কিন্তু এখানে কিন্তু আমি, ব্যাঙ, বাঘ, ভাল্লুক, হরিণ সব আছে, তার মানে আমাদের মাঝখানে যে পার্থক্যের সংখ্যা বিভিন্নভাবে চিন্তা করলে এখানে পার্থক্য বেশি হবে না। অর্থাৎ কি, যেখানে পার্থক্য বেশি, যেখানে মানে প্রজাতিদের মধ্যে পার্থক্যটা বেশি, সেখানে প্রজাতিক বৈচিত্র্য বেশি। অর্থাৎ কি, এইখানের তুলনায় এখানে প্রজাতিক বৈচিত্র্য বেশি। এখন ধরো এই অঞ্চলটা চিন্তা করো, এই অঞ্চলে ধরো এখানে এরকম হালকাভাবে আছে, মানে কম প্রাণী আছে, বাট এই এরিয়াটা ধরো, এই এরিয়াতে অনেক প্রাণী আছে, ধরো মানে এইগুলোর প্রত্যেকটা প্রাণী, অনেক প্রাণী আছে। তো এরকমভাবে যে এরিয়াতে অনেকগুলো প্রাণী আছে, অর্থাৎ কি, অর্থাৎ এই এরিয়াতে প্রজাতিক বৈচিত্র্য বেশি। আর এটা দেখো একটা হটস্পটের মতো দেখা যায় না, মানে একটা জায়গা যখন একটা নির্দিষ্ট কিছুর অত্যাধিক্য দেখা যায়, আধিক্য দেখা যায়, যেমন ধরো প্রাণীর আধিক্য আছে এখানে একটা এটাকে আমরা হটস্পট বলতে পারি। এটাকে আমরা নর্মাল জঙ্গল বলবো, বাট এইখানে যেহেতু অনেকগুলা প্রাণী আছে এটাকে আমরা হটস্পট বলবো। তো যেখানে প্রজাতিগত বৈচিত্র্য বেশি, তার মানে কি প্রাণী বেশি, তার মানে কি এটা একটা হটস্পট। কিসের হটস্পট? এটা হচ্ছে একটা প্রাণী বৈচিত্র্য বা জীব বৈচিত্র্যের হটস্পট। কেন? কারণ এখানে জীব বেশি। সহজ কথায় মনে রাখবা, এটা জাস্ট বুঝাইলাম। সহজ কথায় মনে রাখবা, যেখানে প্রজাতিগত বৈচিত্র্য বেশি সেখানে সেখানে মানে সেই এরিয়াটাকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। অতটুকুই বইয়ে লেখা আছে। বইয়ে কীভাবে লেখা আছে যে যে অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য বেশি তাকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। কেন বলা হয় আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তার মানে আমাদের এইগুলো শেষ। তো এখন হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, সেটা বলার মতো কিছু নাই। এটা আমি একটু আগে মানে জিনগতর মধ্যে পরে আসছি যে কি বাস্তুতন্ত্র কাকে বলে বলছি, আর একটা বাস্তুতন্ত্র কীভাবে কানেক্টেড থাকে। এখানে একটা উদাহরণ দেই, যেমন ধরো সাহারা মরুভূমি। রেকর্ডিং হইতেছে? হ্যাঁ হচ্ছে। যেমন ধরো সাহারা মরুভূমি এবং অ্যামাজন জঙ্গল, দুইটা কিন্তু দুইটা মানে ভিন্ন বাস্তুতন্ত্র। কিন্তু তোমরা অবাক হবা
যে সাহারা মরুভূমি যদি তুমি আজকে বন্ধ করে দাও, এখানে যদি কংক্রিট দিয়ে ঢাকা দাও, তাহলে কিন্তু অ্যামাজন জঙ্গল বেশি দিন টিকবে না। কেন? কারণ ওই যে সাহারা মরুভূমির যে বালুকণা আছে, এই বালুকণাগুলা উড়ে উড়ে অ্যামাজন জঙ্গলে আসে এবং অ্যামাজনের মাটির উর্বরতা রক্ষা করে, পুষ্টি নিয়ে আসে, খাদ্য নিয়ে আসে, ঠিক আছে, মানে গাছের জন্য। সো এরকমভাবে এই যে অ্যামাজন একটা বাস্তুতন্ত্র, আবার সাহারা মরুভূমি কিন্তু আরেকটা বাস্তুতন্ত্র। তো এরা কিসের মাধ্যমে যুক্ত আছে? একটা হচ্ছে শক্তি প্রবাহের মাধ্যমে যুক্ত আছে, আর একটা হচ্ছে পুষ্টি প্রবাহের মাধ্যমে যুক্ত আছে। ঠিক আছে, এই দুইটা মানে বাস্তুতন্ত্র কিন্তু শক্তি প্রবাহ এবং পুষ্টি প্রবাহের মধ্যে যুক্ত থাকে। এই দুইটা কথা একটু মুখস্থ রাখবা, এমসিকিউতে আসতে পারে যে একটা বাস্তুতন্ত্র কীভাবে যুক্ত থাকে শক্তি প্রবাহ এবং পুষ্টি প্রবাহের মধ্যে। এখন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে? যেমন ধরো এই যে বললাম সাহারা মরুভূমি এবং অ্যামাজন অঞ্চল। এখন অ্যামাজন অঞ্চলে যেসব প্রাণী পাওয়া যাবে, সাহারা মরুভূমিতে কি সেম প্রাণী পাওয়া যাবে? বা ধরো পাওয়া গেল, ধরো সাহারা মরুভূমিতেও চিতাবাঘ আছে, অ্যামাজন জঙ্গলেও চিতাবাঘ আছে। এখন দুই চিতাবাঘ কি সেম হবে? ওই চিতাবাঘের মধ্যে একটা পার্থক্য থাকবে না, কারণ মরুভূমি তো একটা ভিন্ন পরিবেশ আর অ্যামাজন একটা ভিন্ন পরিবেশ। অ্যামাজনে খাবার দাবার বেশি, পানি আছে, ওইরকম চিতাবাঘ থাকবে। আর মরুভূমিতে তো চিকন চিতাবাঘ থাকবে, বা মানে যেসব চিতাবাঘ থাকবে তারা যাতে করে কম পুষ্টিতে অত্যধিক গরমে টিকে থাকতে পারে। আর অ্যামাজনে এরকম চিতাবাঘ থাকবে যারা পানিতে এবং অনেক জঙ্গলের মাঝখানে টিকে থাকতে পারে। তার মানে এই যে একটা পার্থক্য হইল দুইটা প্রজাতির মাঝখানে, মানে সরি, মানে এই দুইটা অঞ্চলের পানির মাঝখানে। ঠিক আছে, আবার ধরো সাহারা মরুভূমিতে বিরাট প্রচুর পরিমাণে তুমি বিচ্ছু পাবা, অ্যামাজনে কিন্তু প্রচুর পরিমাণে বিচ্ছু পাবা না, ওই যে সেম বিচ্ছুটা পাবা না, অন্য প্রকার থাকতে পারে। সেই যে দুইটা ভিন্ন বাস্তুতন্ত্রের প্রাণীদের মধ্যে বিভিন্ন পার্থক্য আছে, এই পার্থক্যটাকে বলা হবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সো এই টপিকগুলো এই পর্যন্ত পড়লেই হবে, আর কিছু মুখস্থ রাখতে হবে না। ঠিক আছে, সব পড়াই দিছি। সো আমি যদি পুরো জিনিসটা একটা গ্লেন্স আরেকবার বলি, সেটা হচ্ছে যে কি, পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর এবং খেচর প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক পার্থক্য থাকে বা বৈচিত্র্য থাকে তাকে প্রাণী বৈচিত্র্য বলে। প্রাণী বৈচিত্র্য তিন প্রকার, একটা হচ্ছে জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। জিনগত বৈচিত্র্য কি? জিনগত বৈচিত্র্য হচ্ছে দুইটা কিওয়ার্ডস মুখস্থ রাখতে বলছি, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে এবং নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে যে জিনের পার্থক্যের কারণে যে বৈচিত্র্য হয় তাকেই জিনগত বৈচিত্র্য বলে। ঠিক আছে, আর প্রজাতিগত বৈচিত্র্য দুই প্রকার, এটা হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য আর এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য আর জিনগত বৈচিত্র্য সেম কথা। ঠিক আছে, এটাও বুঝাইছি। সো প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে? একই বাস্তুতন্ত্রে, মানে বাস্তুতন্ত্র লাগবে না, দুইটা ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে যে অন্তঃপ্রজাতিক এবং আন্তঃপ্রজাতিক পার্থক্য থাকে বা বৈচিত্র্য থাকে তাকেই প্রজাতিগত বৈচিত্র্য বলে। ঠিক আছে, আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে কি, দুইটা ভিন্ন বাস্তুতন্ত্র পরস্পর শক্তি প্রবাহ এবং পুষ্টি প্রবাহের মধ্যে যুক্ত থাকে, আর দুইটা ভিন্ন বাস্তুতন্ত্রের প্রাণীদের মধ্যে যে পার্থক্য বা বৈচিত্র্য থাকে তাকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। সেই কথাগুলো মুখস্থ রাখলে হবে। এখানে অনেক লাইন আছে যেগুলো একটু অ্যাডভান্স লেভেলের, অনেক কমপ্লেক্স করে বোঝানো যায়। আমি চেষ্টা করছি যতটুকু সহজ করে বোঝানোর জন্য, কারণ তোমরা যখন বায়োলজি বইটা শেষ করে ফেলবা, বোটানি এবং জুলজি, তখন এগুলা নিজেরাই বুঝতে পারবা। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি সহজভাবে বোঝানোর জন্য। সো এই টপিকগুলো এতটুকু পড়লেই হবে।